এই ভিডিওতে 2021 সালে হয়ে যাওয়া ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের ফিজিক্স এবং কেমিস্ট্রির অড কোয়েশ্চন পেপারটির আনসার নিয়ে আলোচনা করে প্রতিটি প্রশ্নের আনসার দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারে। তাহলে আমরা এবার প্রথমে দেখে নিই যে 2021 সালে টার্ম 2 এক্সামের ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর যে অড কোয়েশ্চন পেপার ছিল সেই অড কোয়েশ্চন পেপারটা কী ছিল। দেখো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2021 সালে সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর হয়ে যাওয়া অড কোয়েশ্চন পেপার। এখানে কোয়েশ্চন পেপারটা একটু ছোটো দেখাচ্ছে। এখানে 4টা পেজ আছে, 1টা 2টা পেজ, এরপরে হলো 3 নম্বর পেজ 4 নম্বর পেজ, এই 4টা পেজ আছে। তাহলে এবার কোয়েশ্চনটাকে আমরা একটা কাজ করবো, একটু জুম করে দেখে নেব। জুম করলে আমরা কি দেখব, এখানে এই হচ্ছে, আমরা যদি জুম করে দেখে নিই এই হচ্ছে আমরা কোয়েশ্চনটা। তাহলে এখানে প্রথম কোয়েশ্চেনের আনসার কি হবে, সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর যদি আমরা বাছাই করি এখানে কি হবে, প্রথম কোয়েশ্চেনে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো। আমরা জানি তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় এমিটার দিয়ে। তাহলে এখানে আনসার হবে খ নম্বরটা আনসার। তোমরা লিখে নাও, এখানে আনসার হবে কি খ নম্বরটা। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো কি এমিটার। এমিটার খ নম্বরটা আনসার। পরের কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি অর্ধেক হয় তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পূর্বের তাপের কি হবে। দেখো আমরা জানি পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। প্রবাহমাত্রাকে যদি অর্ধেক করা হয় অর্থাৎ হাফটা যদি স্কোয়ার করো 1/4, দ্যাট ইজ আগের কি হয়ে যাবে, আগের 1/4, দ্যাট ইজ 1/4। তাহলে এখানে আনসার হবে কি, আনসার হবে গ নম্বরটা হবে আনসার। এই গ নম্বরটা হবে আনসার। পরের কোয়েশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ হলো। দেখো তড়িৎচুম্বকীয় আবেশ হলো কুণ্ডলিতে আপেক্ষিক গতির জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া। তাহলে আবারও বলছি, চুম্বক এবং কুণ্ডলিতে আপেক্ষিক গতির জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া, অর্থাৎ এক্ষেত্রে আনসার হবে কি গ নম্বরটা। এটাও গ নম্বর আনসার হবে। এবার আমরা যাই পরে কোয়েশ্চন নাম্বার 4, ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে। আমরা জানি ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। আবার বলছি, মধ্যমা কি নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। এখানে আনসার কি হবে, আনসার হবে গ নম্বরটা হবে আনসার। এবার আমরা যাচ্ছি পরের কোয়েশ্চনে, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 5। এক্ষেত্রে প্রশ্ন দিয়েছে, আনসার নিজে থেকে লিখতে হবে। তাহলে এই কোয়েশ্চনে কি বলছে যে তড়িৎ বিভবের এসআই একক কি। দেখো তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের এসআই একক কি, তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। পরের কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6-এ কি বলেছে, ফ্লেমিং এর বামস্ত নিয়মটি বিবৃত করো। ফ্লেমিং এর বামস্ত, দেখো ফ্লেমিং এর ডানস্থ নিয়মটি বিবৃত করো। তাহলে ফ্লেমিং এর ডানস্থ নিয়মে কি বলেছে, ডানস্থের প্রথম 3টি আঙ্গুল দ্যাট ইজ বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। দেখো আমি একটা ভিডিও দিয়েছিলাম ফ্লেমিং এর ডানস্থ এবং বামস্থ নিয়মকে একসাথে রেখে এবং তাদের মধ্যে তফাৎ করে বুঝিয়েছিলাম যেন মনে থাকে। সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি আনসার দেখে নিতে পারো। পরের কোয়েশ্চনে কি বলেছে, পরের কোয়েশ্চনে বলেছে একটি ধাতব পরিবাহের চারিদিকে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন সূত্রের সাহায্যে জানা যায়। এক্ষেত্রে জানা যায় ফ্লেমিং এর ডানস্থের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম থেকে। ডানস্থের বৃদ্ধাঙ্গুলি সেক্ষেত্রে এই নিয়ম থেকেই পাওয়া যায়। পরের কোয়েশ্চন নাম্বার, আমরা যদি কোয়েশ্চন নাম্বার 8 এবার দেখে নিচ্ছি কি কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এ কি বলেছে, একটি অন্তরিত তামার কুণ্ডলীকে একটি নির্দিষ্ট গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হলে, একটা তামার কুণ্ডলী একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হলে কি ঘটবে, যখন একটি দণ্ডচুম্বককে এক কুণ্ডলীর দিকে আনা হয় আরেক কুণ্ডলীর ভেতর থেকে বের করা হয় কি ঘটবে। তখন দেখা যাবে তখন দেখা যাবে যে যখন দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর দিকে আনা হয় তখন গ্যালভানোমিটারের কাঁটাটি তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হবে, কিন্তু যদি দণ্ডচুম্বকটাকে ভেতর থেকে সরিয়ে নেওয়া হয় তখন ঠিক যেদিকে বিক্ষিপ্ত হয়েছিল তার উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। পরের কোয়েশ্চন যাই, কোয়েশ্চন নাম্বার 9।
একটি নির্দিষ্ট পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি পরিবাহীর রোধ নির্ভর করে কিসের উপর? প্রথম হলো উপাদানের উপর, কি ধরনের উপাদান তার উপর নির্ভর করে, আর আর কিসের উপর নির্ভর করে? আর তার দৈর্ঘ্য, পরিবাহীটা কতটুকু দৈর্ঘ্য তার উপর নির্ভর করে, আর নির্ভর করে কি পরিবাহীর তারটা কতটুকু মোটা বা চিকন, দ্যাট ইজ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই তিনটা প্রধান বিষয়ের উপর নির্ভর করে, আরো অন্যান্য বিষয় আছে কিন্তু এই তিনটা হচ্ছে প্রধান বিষয়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ওহমের সূত্রটি বিবৃত করা এবং এর থেকে রোধের সংজ্ঞা দেয়। এগুলো আমি অনেক ভিডিও দিয়েছি আগে এবং বুঝিয়েছি। ওহমের সূত্রে কি বলেছে? তাপমাত্রা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আর রোধের সংজ্ঞা কি বলেছে? এখানে বলেছে আমরা জানি যে আর ইকুয়াল টু ভি বাই আই, দ্যাট ইজ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা কি বলতে পারি? এই যে আটটা বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হয় পরিবাহীর রোধ। পরে কোশ্চেনে যাব আমরা। এবার পরে কোশ্চেন কি দিয়েছে? এবার পরে কোশ্চেনে একটা অঙ্ক দিয়েছে। কি বলছে? 2 কুলম্ব তড়িৎ আদানকে যদি 24 বিভব পার্থক্য বিশিষ্ট এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হয় তখন কি পরিমাণ কার্য করতে হবে? অর্থাৎ একটা 2 কুলম্ব আদানকে যদি 24 ভোল্টের বিভব পার্থক্য বিশিষ্ট দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 24 ভোল্ট। এবার একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে ওই আদানটার কতটুকু কাজ করতে হবে? দেখো আমরা জানি যে এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল টু দ্যাট ইজ আদান দেওয়া আছে কি? আদান দেওয়া আছে 2 কুলম্ব আর বিভবটা দেওয়া আছে কি 24 ভোল্ট। তাহলে আমরা জানি কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। এবার দুটাকে যদি ইনটু করে দিই তাহলে 48 জুল হবে আনসার। পরে কোয়েশ্চেন কি বলছে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলি ভিডিও দিয়েছি। চুম্বক বলরেখার বৈশিষ্ট্য কি? এখানে দুইটা বৈশিষ্ট্য বলেছে। দেখো চুম্বক বলরেখা কি? চুম্বক প্রাবল্য এবং ক্ষেত্রের দিক বের করা যায় বলরেখা দিয়ে। আর কি বলরেখার বৈশিষ্ট্য আছে? আর বলরেখার বৈশিষ্ট্য বা ধর্ম হলো চুম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে যায়, আর চুম্বকের ভেতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। এটা হলো তার বৈশিষ্ট্য বা ধর্ম। পরে কোয়েশ্চেন নাম্বার 12 এবার আমরা এসে গেলাম কেমিস্ট্রির উপরে। এখানে কি বলেছে? নিচের কোনটি ঠান্ডা বা গরম জল কারোর সাথেই বিক্রিয়া করে না? আমরা আগে পেয়েছিলাম ঠান্ডা বা গরম জল কারোর সাথেই বিক্রিয়া করে না, সেটা হচ্ছে কি? কপার। আবার বলছি কপার ঠান্ডা অথবা গরম জল কারোর সাথেই বিক্রিয়া করে না। তাহলে এখানে আনসার কি? আনসার হবে খ নম্বরটা। পরে কোয়েশ্চেন কিটোনের কার্যকরী মূলকটি হলো সিও বন্ড, অর্থাৎ আনসার হবে এইটা। আনসার হবে গ নম্বরটা হবে আনসার। নিচের কোয়েশ্চেন পরে কোয়েশ্চেন নিচের কোন মৌলটি ধাতুকল্প নয়? দেখো সিলিকন ধাতুকল্প, বোরন ধাতুকল্প, জার্মেনিয়াম ধাতুকল্প, তাহলে বেরিলিয়াম ধাতুকল্প নয়। কেটিনেশন ধর্ম কাকে বলে? দেখো কেটিনেশন ধর্ম মানে কি? কেটিনেশন হচ্ছে কার্বন পরমাণুর মধ্যে কোনো কার্বন জৈব যৌগে কার্বন পরমাণুগুলি এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা শৃঙ্খল গঠন করে। এই যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হওয়ার যে ধর্ম সেটাকেই বলা হয় কেটিনেশন ধর্ম। এটার উপর আমি ভিডিও দিয়েছি, খুব সুন্দরভাবে ভিডিও দিয়েছি এবং সাজেশনও বলে দিয়েছি এগুলির আনসার। পরে কোয়েশ্চেন নাম্বার 16 কি বল? ধাতু এবং অধাতুর পার্থক্য। এগুলো আমার সাজেশনের প্রশ্ন। তাহলে ওইখানে আমি আনসার দিয়েছিলাম টেবিল করে, এখানে টেবিল ছাড়া আনসার দিয়ে দিলাম। ধাতুগুলি তাপ তড়িতের সুপরিবাহী, অধাতুগুলি কুপরিবাহী। ধাতুগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অধাতুগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। পরে কোয়েশ্চেন এবার যদি আমরা পরে কোয়েশ্চেন মেন্ডেলিভের পর্যায় সারণীর একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা কি হবে? মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা হলো এই যে পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও মৌলগুলিকে, আবার বলছি, পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও কোনো মৌলের আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে এটা হচ্ছে তার কি? সীমাবদ্ধতা। পরে কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে? Al2O3 একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। আর বলছি Al2O3 একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। কেন সে উভধর্মী অক্সাইড? এগুলো আমি সাজেশনে দেওয়া প্রশ্ন। উভধর্মী অক্সাইডকে কারণ সে এসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে। এসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ জল উৎপন্ন করে। এসিডে HCl এসিড, এখানে Al2O3 কি এসিডের সাথে বিক্রিয়া করে কি করছে? লবণ জল উৎপন্ন করছে। আবার Al2O3 কি NaOH ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন হচ্ছে। যেহেতু সে এসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে, সেই জন্য সে হচ্ছে উভধর্মী অক্সাইড। পরে কোয়েশ্চনে কি বলেছে? একটি মৌল M এর পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে 11।
আর বলছি 11, তাহলে তার মধ্যে কি আছে, ইলেকট্রন আছে কি 11টা, তার ইলেকট্রন বিন্যাস কি হবে, প্রথম কক্ষে থাকবে 2টা, প্রথম কক্ষে থাকবে কি 2টা, দ্বিতীয় কক্ষে থাকবে কি, দ্বিতীয় কক্ষে থাকবে 8টা, তৃতীয় কক্ষে থাকবে 1টা। সে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, আধুনিক পর্যায় সারণীতে সে তৃতীয় পর্যায়ে অবস্থিত আধুনিক পর্যায় সারণীতে সে তৃতীয় পর্যায়ে অবস্থিত। এবার পরে 3 নম্বরটা কি বলেছে, সে এম মৌলটি ধাতু না অধাতু, যেহেতু সে ইলেকট্রনকে গ্রহণ করে না বা সে একটা ইলেকট্রন সে বর্জন করতে পারে, সেই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধাতু। পরে কি বলেছে, পরটা বলছে মৌলটির সংকেত কি হবে। এখানে দেখো এম এর যোজ্যতা কি হলো, এম এর যোজ্যতা হচ্ছে 1, এম এর যোজ্যতা যেহেতু 1 হয়, আবার সিএল এর যোজ্যতাও 1, সেই জন্য এক্ষেত্রে তার সংকেত হবে MCl। পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে যে অসম্পৃক্ত যৌগ বলতে কি বুঝো, তার গঠন সংকেত লিখো। সম্পৃক্ত, দেখো কার্বন যৌগ বলতে কি বুঝো, যে সকল জৈব যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। অর্থাৎ এক বন্ধন থাকবে, সাথে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে পারে, যেমন এসিটিলিনের মধ্যে থাকবে ত্রিবন্ধন আর এক বন্ধন, আর ইথিলিনের মধ্যে দ্বিবন্ধন এবং এক বন্ধন। অর্থাৎ বিভিন্ন বন্ধন নিয়ে থাকবে, অর্থাৎ শুধুমাত্র এক বন্ধন থাকবে না, এক বন্ধন থাকবে, সাথে দ্বিবন্ধন থাকবে অথবা ত্রিবন্ধন থাকবে, তাহলে সে অসম্পৃক্ত। অথবা এক বন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, তাহলে সে অসম্পৃক্ত। পরে কোয়েশ্চন, এবার তার সাথে একটা অথবার কোয়েশ্চন কি আছে, 20 নাম্বার কোয়েশ্চনে যে অর দিয়েছে বা অথবা দিয়েছে, কার্বন যৌগের সমগণীয় শ্রেণী কি, সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীও বলা হয় এটাকে, সমগণীয় শ্রেণী। দেখো এখানের মধ্যে যে এই যে উদাহরণ দিয়েছি, দেখো এখানে CH3OH, আবার এখানে CH3OH একটা CH2 বেশি আছে, এটার মধ্যে যাও আরেকটা CH2 বেশি আছে, তাহলে এবার পরপর এরকম শ্রেণীতে যে সকল যৌগগুলি থাকে তাদেরকে বলা হয় সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। পরে কোয়েশ্চন কি বলছে, IUPAC নাম লিখতে হবে, এটা সাজেশনে দেওয়া প্রশ্ন। IUPAC নাম, এটার IUPAC নাম হচ্ছে মিথানেল। আবার বলছি IUPAC নাম হচ্ছে মিথানেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি তার আনসার দেওয়ার